ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। অবশেষে স্বীকার করতে বাধ্য হলো ইহুদিবাদীরা হামাসকে নির্মূল করা যাবে না বলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। জানিয়ে দিব এবার স্মৃতিশক্তির সঙ্গে গদিও হারাতে যাচ্ছেন জো বাইডেন। ধরপাকড় শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। এদিকে ইসরায়েলকে লেবাননে হামলা চরম মূল্য দিতে হবে বলছে হিজবুল্লাহ। জানিয়ে দিব আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার সেনাবাহিনী এখন আগের থেকে আরো শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের হারানো সম্পূর্ণই অসম্ভব। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে চলছে চরম উত্তেজনা। এবার পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। অবশেষে স্বীকার করতে বাধ্য হলো হামাসকে নির্মূল করা যাবে না বলছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদি গাজার সংঘবদ্ধ সামরিক শক্তি হিসাবে হামাসকে ঘুরিয়ে দেয়, তবুও গাজার এই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গেরিলা গ্রুপ হিসাবে টিকে থাকবে। ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। ইসরায়েলি গোয়েন্দাদের মধ্যে চলতি সপ্তাহে বিতরণ করা প্রতিবেদনটির কথা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে চ্যানেল 20। প্রতিবেদনটি প্রণয়ন করেছে আইডিএফ সামরিক গোয়েন্দা বাহিনীর গবেষণা শাখা। এতে বলা হয়েছে গাজাবাসীর মধ্যে হামাসের সত্যিকারের সমর্থন বহাল আছে। যুদ্ধের পর গাজার জন্য কোনো বাস্তব পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, গাজা তখন গভীর সংকটাপন্ন একটি এলাকায় পরিণত হবে। চ্যানেল 12 এর অনুসন্ধানী সাংবাদিক ইলানা ডায়ান জানান, সোমবার ইসরায়েলের রাজনৈতিক নেতাদের কাছে উপস্থাপন করা হয়। এর আগে ইসরায়েলের সিনিয়র সামরিক কর্মকর্তারা এটি পর্যালোচনা করেন, এমনকি শিনবেত এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও এটি পর্যালোচনা করেছেন। চ্যানেল 20 জানায়, প্রতিবেদনটির মূল কথা হলো ইসরায়েলি বাহিনীর এই অভিযান সত্ত্বেও হামাস একটি সন্ত্রাসী গ্রুপ এবং একটি গেরিলা গ্রুপ হিসাবে টিকে থাকবে। স্মৃতিশক্তির সাথে কি এবার গদিও হারাতে যাচ্ছে জো বাইডেন? উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত নন। এ বিষয়ে যত স্পষ্ট হয়ে উঠেছে, ততই ডেমোক্রেটদের শিবিরে তত বেড়েছে কানাঘোষা। স্পেশাল কাউন্সিল রবার্ট হুর গত সপ্তাহে বিচার বিভাগ যে প্রতিবেদন দাখিল করেছে, তাতে তিনি বাইডেনকে দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন একজন সহানুভূতিশীল বয়স্ক ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বাইডেনের স্মৃতিশক্তিকে অস্পষ্ট, ত্রুটিপূর্ণ এবং কমজোরি বলে উল্লেখ করেছেন। তার ওই প্রতিবেদন জনসম্মুখে আসার পরেই ডেমোক্রেট শিবিরে যেন আকাশ ভেঙে পড়ে। মার্কিন শ্রেণীবদ্ধ গোপন নথিপত্র পরিচালনায় জো বাইডেনের কোনো অনিয়ম ছিল কিনা তার রবার্ট হুড তদন্ত করে দেখছেন। প্রতিবেদনে বাইডেনকে এ ধরনের অনিয়মের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ওই প্রতিবেদনে বাইডেনকে অভিযুক্ত করা হলে তার যে রাজনৈতিক ক্ষতি হতো, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। প্রতিবেদনটিতে বাইডেনের মানসিক সক্ষমতা সম্পর্কে বর্ণনা দেওয়ার কারণে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই উদারপন্থী মিডিয়া গোষ্ঠী বাইডেনের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার হুমকিকেই মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। ডেমোক্রেট কৌশলবিদ হ্যাক শিনফিক বিবিসিকে বলেছেন, সারা দেশের ডেমোক্রেটদের সব স্তরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা তাদের বিদ্যমান ক্ষমতা হারাতে চান না এবং তারা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকেই আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে হিজবুল্লাহর হুমকি। দক্ষিণ লেবাননে বিমান হামলায় 10 জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে মূল্য দিতে হবে বলেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় 5 শিশুসহ অন্তত 10 জন নিহত হওয়ার পর দেশটির হিজবুল্লাহ গোষ্ঠী হুমকি দিয়েছে। বলেছে এই নাগরিকদের হত্যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। লেবানন ইসরায়েল সীমান্তে 4 মাসের অশান্ত পরিস্থিতি। এরই মধ্যে বুধবার ছিল লেবাননে ইসরায়েলের হামলায় সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা নাবাতিয়ের এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার সহ আরও একজনকে হত্যা করেছে। বেসামরিক নাগরিক নিহতের কথা ইসরায়েলি বাহিনী উল্লেখ করেনি। তবে হিজবুল্লাহ বলেছে, তাদের 3 যোদ্ধা নিহত হয়েছেন। তাদের কমান্ডার নিহত হওয়ার বিষয়ে তারা কিছুই বলেনি। লেবাননের কয়েকটি সূত্র মতে, নাবাতিয়ের এলাকার বিমান হামলায় বুধবার নিহতদের মধ্যে আছে 7 জন বেসামরিক নাগরিক। তারা সবাই একই পরিবারের। তাদের মধ্যে 3 জন শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোকজনও রয়েছে। ভয়ে তটস্থ হয়ে রয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার সেনাবাহিনী এখন আগের থেকে আরও শক্তিশালী। লিথুনিয়ার একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, 2 বছর আগে সবচেয়ে বড় আকারের সংঘাতের জন্য রাশিয়ার সামরিক বাহিনী আরও ভালোভাবে প্রস্তুত বলে মনে হচ্ছে। তিনি বলেন,
ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। বুধবার বিজনেস ইনসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাল্টিক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা নীতির পরিচালক ভাইদোতাস উরবেলিস এই মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সম্ভাব্য রুশ হামলার ক্ষেত্রে ভেলনিয়াসকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এই কর্মকর্তা বলেন, ইউক্রেন সংঘাত তৃতীয় বছরে প্রবেশ করতে যাচ্ছে। রাশিয়া এখন বড় আকারের যুদ্ধ লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে, যা আমাদের বিবেচনা করা উচিত। আপনি যদি শুধু সংখ্যার দিকে তাকান তাহলে দেখবেন রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ইউক্রেনের আগ্রাসনে আগের চেয়ে এখন অনেক বেশি সেনা রয়েছে। আরবলিসের মতেই লড়াইয়ে মস্কোর যে সমস্ত সরঞ্জামের ক্ষতি হয়েছে তা খুব দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হবে। সাম্প্রতিক মাসগুলিতে পশ্চিমা অনেক সিনিয়র কর্মকর্তা সতর্ক করেছেন যে রাশিয়া কয়েক বছরের মধ্যে ন্যাটোর উপর আক্রমণ শুরু করতে পারে, যদিও জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সহ তাদের অনেকেই অস্বীকার করেছেন। এতে অবশ্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। চরম উত্তাল পাকিস্তান। এবার পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খান সমর্থিত দল পিটিআই। বিক্ষোভে যেন পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআইয়ের একমাত্র হাতিয়ার। কিছু হলেই জনগণকে মাঠে নামানোর চেষ্টায় ব্যস্ত থাকেন দলটির নেতারা। এবার সেই একই কায়দা তাদের। দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আগামী শনিবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই বিক্ষোভটি হবে শান্তিপূর্ণ। বৃহস্পতিবার পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচির ঘোষণা করেছেন। খবর ডনের রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান ভোট কারচুপির অভিযোগ এনেছেন। তিনি বলেন, পিটিআই আগামী শনিবার বিকালে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ রেকর্ড করবে। বিক্ষোভে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পিটিআইয়ের এই চেয়ারম্যান বলেন, এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দিব না। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হয়েছেন, কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারছেন না।